দেশে এসেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 শ্রমিকের মরদেহ। সিলেটের স্বজনদের কাছে হস্তান্তর, পরিবারগুলোর পাশে দাঁড়ানোর তাগিদ। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, সাবেক তথ্যমন্ত্রী ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকাল 7:15 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। একসঙ্গে 5 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের দৃশ্যে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন নিহতদের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। গত 21 জুন কাতারের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 5 বাংলাদেশি। তারা সবাই দরিদ্র পরিবারের উপার্জনক্ষম সদস্য ছিলেন। তাদের মৃত্যুতে শুধু 5টি পরিবার নয়, শোকাহত পুরো কানাইঘাট। এদিকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান। এছাড়াও নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে 35,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া সহ পরবর্তীতে আরও 3 লাখ টাকা অনুদান দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেবে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এর আগে 14 মে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর গত 22 জুন মামলাটির রায়ের দিন ঠিক করা হয় 30 জুন। এই মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু, তিনি কারাগারে আছেন। ইনুর বিরুদ্ধে মামলায় নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়া 6 জনকে হত্যাসহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেওয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোনে কল করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে যান ইনু। 2024 সালের 26 আগস্ট তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চল বা পাহাড়ি এলাকার লাল মাটিতে কৃষি বৈচিত্র্যের এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। আনারস, কলা আর লেবুর পর এবার সেখানে শুরু হয়েছে বিদেশি ফল কাজু বাদামের সফল চাষ। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মনোমুগ্ধকর এই ছবি টাঙ্গাইলের মধুপুরের। দিগন্ত জোড়া সবুজ আর পাহাড়ের লাল মাটি। মধুপুরের সেই পাহাড়ি লাল মাটিতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কাজু বাদামের চাষ। কৃষকদের আগ্রহ এবং অনুকূল পরিবেশের কারণে এই অঞ্চলে কাজু বাদাম আবাদকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা দেখা দিয়েছে। পাহাড়ি এলাকার উঁচু জমি হওয়ায় সেখানে পানি জমে থাকে না, যা কাজু বাদাম চাষের প্রধান শর্ত। প্রথম বছরেই বেশ ভালো ফলন পেয়েছেন কৃষক। আশা করতেছি যে এটা লাভজনক ফসল বলে মনে হয়। ছোট গাছ চারা দিয়ে গাছ হলে পরে আপনার 2 বছরের ফল আসে। আনারসের পাশাপাশি কপি চাষ করতেছি, আপনার কাজু বাদাম চাষ করতেছি। একবার চারা রোপণ করলে দীর্ঘ 35-40 বছর পর্যন্ত ফল পাওয়া যায়। বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ কাজু বাদাম বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে, বিশেষ করে মধুপুর ও পার্বত্য জেলাগুলোতে কাজু বাদামের সম্প্রসারণ ঘটানো গেলে আমদানি নির্ভরতা কমবে, আশা এই বৈজ্ঞানিক কর্মকর্তার। কাজু বাদাম অন্যান্য ফসলের ভিতরেও লাগানো সম্ভব। এটা বিশেষ করে আন্তঃফসল হিসেবে এটা চাষ করা সম্ভব। আমরা যদি এই কাজু বাদামটা চাষ করতে পারি আমাদের দেশের কৃষক, তাহলে এর যে বাজার মূল্য আছে সেটা বিক্রি করে কৃষকরা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে এবং আমাদের যে আন্তর্জাতিক বাজারে যদি আমরা এটা রপ্তানি করতে পারি তাহলে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। কাজু বাদাম আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের কর্মকর্তারা। শুধু এই টাঙ্গাইলের মধুপুর না, টোটাল পাহাড়ি এলাকাতে যদি আমরা কাজু বাদামের আওতায় আনতে পারি এবং এর প্রসেসিং এবং এর বাজাতকরণ সেটা নিয়ে আমরা কৃষকদের সচেতন করতে পারি, তাহলে আমাদের একটা অপর সম্ভাবনাময় একটা বাদাম এবং মশলা ফসল হিসেবে আমি এটা যদি বলি তাহলে আমাকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
ফল ফসলের অঞ্চল মধুপুরে নতুন একটি ফসলের চাষ, যা এলাকার মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এই আগ্রহ ধরে রাখতে সরকারের মনোযোগ চান কৃষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানী ঢাকা সহ দেশে একের পর এক ভূমিকম্প বাড়াচ্ছে উদ্বেগ। তবে ভূতত্ত্ববিদরা বলছেন ঘন ঘন মৃদু ভূমিকম্প হওয়ায় প্রবণতা তীব্র ভূমিকম্পের ঝুঁকি কমিয়ে দিচ্ছে। আর বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের ঝুঁকি এড়াতে প্রয়োজন পরিকল্পিত নগরায়ন। দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। 21 নভেম্বর 2025 শুক্রবার সকাল, ঘড়ির কাঁটায় 10:38। তীব্র কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ। প্রায় 30 সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। ভবন থেকে নেমে রাস্তায় ভিড় করেন সাধারণ মানুষ। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে মৃত্যু হয় 10 জনের, আহত হন কয়েকশো জন। এরপর চলতি বছরের জুন মাসে কয়েক দিনের ব্যবধানে অন্তত 3 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ 22 জুন ঢাকার অদূরে নারায়ণগঞ্জের 2500 এলাকায় 4 মাত্রার ভূমিকম্প নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ভূতত্ত্ববিদরা বলছেন ভারতীয়, ইউরেশিয়ান ও বার্মা এই 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থানের কারণেই ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে সিলেটের ডাউকি ফল্ট, মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল এবং হিমালয় পাদদেশের ভূতাত্ত্বিক সক্রিয়তা এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা তৈরি করছে। নিউ স্কুল অফ থটস যেটা বলছে যে গ্র্যাজুয়াল রিলিজ করে করে হালকা হালকা ছোট ছোট ট্রেমর্স, যেগুলো রিক্টারের 2, 3, 4 পর্যন্ত ধরতে পারেন, এইগুলো হওয়া আজকালকার জিওলজিস্ট যারা সিসমোলজিস্ট তারা বলছেন যে ওইগুলোর ঝুঁকিটাকে কমিয়ে দেয়। এটা আশার বাণী। যদি এরকমই হয় তো আমার মনে হচ্ছে যে আমাদের এখানের মধ্যে তো এরকম অনেক দিন থেকে হচ্ছে, শুধু যে ইদানিং একটু বেশি পরিমাণে হচ্ছে সেইগুলো কিন্তু ওই অরিজিনাল ফল্টের ইউরেশিয়ান প্লেট ইন্ডিয়ান প্লেটের সংঘর্ষের জন্য সেটা নেপাল এলাকায় হবে, সেটা হবে গিয়ে যে মিয়ানমার ওই এলাকা আরাকান ইয়োমা। আর আমাদের ভিতরে যেগুলো হচ্ছে এইগুলোরই একটা প্রভাব, কিন্তু বড় কিছু হবে অতি সম্প্রতি আমি মনে করি না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের চেয়েও বড় ঝুঁকি অপরিকল্পিত নগরায়ন। রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে বিল্ডিং কোড না মেনে নির্মিত ভবন, সরু রাস্তা এবং ঘনবসতি বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে শঙ্কা তাদের। পুরাতন ভবনের মধ্যে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে, যেগুলো একদমই আসলে নির্মাণের আমাদের বসবাসের অযোগ্য, সেগুলোর কিছু তালিকা রাজুক করেছিল, কিন্তু সেই তালিকা ধরেও কিন্তু সেই ভবনগুলোকে ডেমোলিশ করার কোনো উদ্যোগ নেওয়া হয় না। সেখানে ঝুঁকিপূর্ণভাবে এখনও মানুষ বসবাস করছে। ওয়ার্ড ধরে ধরে কিন্তু কোন ভবনের কী কন্ডিশন আছে, কোনটা ভালো, কোনটা মাঝারি মানের ভালো, কোনটা মোটামুটি খারাপ, কোনটা মানে বেশি খারাপ, যেটাকে ভেঙে ফেলতে হবে, এই ক্যাটাগরাইজেশন দরকার। এবং সেটা অনুযায়ী কিন্তু যারা ভবন মালিক আছেন তাদেরকে কিন্তু বাধ্য করতে হবে। আমরা প্রায়শই দেখি যে সরকারের পক্ষ থেকে গাছাড়াভাবে কিছু পরামর্শ দেওয়া থাকে, কিছু সতর্কতা যেটা যে ভবনের মালিক আমলে নেয় না। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই দুর্যোগ ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।